আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ কার্যকর করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে রাজ্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ। কর্মচারী সংগঠনগুলি একে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। দ্বিতীয় দফায় আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। 14 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভার মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি ঘটবে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হবে আগামী 24 মে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়ক পথে যাবেন অনুষ্ঠান স্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সাঁওতাল পরিষদ আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শালগাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। আদিবাসী সমাজের আর্থসামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। সম্মেলনে দেশ বিদেশের 1200-র মতো প্রতিনিধির যোগদানের কথা। অনুষ্ঠান শেষে দুপুরেই শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন বিধাননগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করার জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে রাজ্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে গতকাল রায়ের মডিফিকেশন সংক্রান্ত একটি আবেদন দাখিল করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে ওই আবেদনে আর্জি জানানো হয়েছে, বকেয়া ডিএর 25% এখনই মেটানো সম্ভব নয়, সেই জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, শীর্ষ আদালত গত 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দেয় তা বাস্তবসম্মত নয় এবং এত কম সময়ের মধ্যে কার্যকর করাও সম্ভবপর নয়। সেই কারণেই সময়সীমা বৃদ্ধির প্রয়োজন। এদিকে কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, আদালতের রায়ের পরেও রাজ্যের এই ধরনের পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত ও আদালত অবমাননার শামিল। শীর্ষ আদালতের রায়ের পরেও কেন ডিএ দেওয়া হয়নি তা নিয়ে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করেছে তা থেকে 4.5 লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। এ থেকেই সরকারের জনবিরোধী আচরণের পরিচয় পাওয়া যায়। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে 3,17,500 সামথিং সরকারি কর্মচারী কর্মরত ছিলেন, তাদের হিসেব করতে নাকি সময় লাগবে। আমাদের রাজ্যে সেই সময় কর্মরত শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা ছিল প্রায় 4.5 লক্ষ। তার মানে পুরো শিক্ষক সমাজকে এই হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটা নির্লজ্জতার চরম উদাহরণ। আমাদের বক্তব্য, একটা পে কমিশনের আওতায় যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এটা পাওয়ার অধিকারী। স্বাভাবিকভাবে রাজ্য সরকার এভাবে বিভাজন তৈরি করতে পারেন না। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য অর্থ নিয়ে রাজনীতি চলছে। রাজ্য সরকার তাদের অবস্থান না বদলালে আইনি লড়াই আরও তীব্রতর হবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সোমবার 9 তারিখে তারা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। রাজারহাটে ওই বৈঠকে বিজেপি, বিএসপি, সিপিআইএম, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি সহ জাতীয় স্তরে স্বীকৃত 6টি এবং তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক রাজ্য স্তরে স্বীকৃত এই দুটি দলের প্রতিনিধিদের বৈঠকে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে।
কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। মঙ্গলবার 10ই মার্চ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে 8ই মার্চ রবিবারই দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফায় আরও 240 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 10ই মার্চের মধ্যে এই বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্বিতীয় দফার বাহিনীর মধ্যে আছে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 16 কোম্পানি সিআইএসএফ, 20 কোম্পানি আইটিবিপি এবং 19 কোম্পানি এসএসবি। জঙ্গিপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূম, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বারাসাত, বারুইপুর, সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ের বিভিন্ন সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ এলাকায় এই বাহিনী মোতায়েন করা হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা, হিংসা ও সংঘর্ষের মতো ঘটনা বৃদ্ধি এবং তার প্রেক্ষিতে সাধারণ মানুষের রাজনৈতিক হিংসার শিকার হওয়ার আশঙ্কার দরুন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার এক নির্দেশিকা জারি করেছেন। এতে সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অস্ত্রশস্ত্রের আদান প্রদান, অস্ত্র প্রদর্শন ও বহরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলায় প্রতিবাদ ধর্নায় বসেছেন। ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি থেকে এসপ্ল্যানেড মেট্রোর 2 নম্বর গেট পর্যন্ত মঞ্চ বাঁধা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, এটা মানুষের ধর্না নয়, তৃণমূল কংগ্রেসের এজেন্ডার পক্ষে ধর্না। এটা মানুষের ধর্ণা নয়, এটা তৃণমূলের এজেন্ডার পক্ষে একটা ধর্ণা, যে ধর্ণার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার মাসেল ফ্লেক্স করে দেখাতে চাইছেন যে তিনি কতটা ক্ষমতাবান। গণতান্ত্রিক সমস্ত পদ্ধতি, সমস্ত বিন্দুকে এরা ধূলিসাৎ করেছে। দ্বিতীয়ত, যে কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করা শুরু করলেন তাতে বোঝা গেল একটা বৃত্ত সম্পূর্ণ হলো। বিরোধী থেকে শুরু, বিরোধীতেই শেষ। 26-এর নির্বাচনের পরে ওনাকে তো বিরোধীর আসনেই বসতে হবে, বিরোধিতাই করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি নিউ টাউনের একটি বেসরকারি হোটেল হয়ে হুগলির শ্রীরামপুরে যাবেন। সেখানে বেলা 3টে নাগাদ পরিবর্তন যাত্রার সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ফালাকাটায় পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকার কথা। এদিকে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচির সমাপ্তিতে আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন। এই উপলক্ষে আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভাস্থলে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল সেখানে উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনের শীর্ষস্তরে আরেক দফা রদবদল করা হয়েছে। নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে 7 জন আইএএস আধিকারিকের বদলি এবং নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নেওয়া হবে আগামী 24শে মে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড গতকাল এক প্রেস বিবৃতিতে খবর জানিয়েছে। এজন্য 10ই মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। পরীক্ষার্থীরা 5ই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানা রোডে প্রমোটার সৌফিক খানের হত্যার ঘটনায় সিআইডি 2 মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে। তাদের গতকাল হাওড়া আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5টায়। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু লিগ তালিকার 7ম স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে 0 পয়েন্ট পেয়ে মোহামেডান 14 দলের লিগে সব শেষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে তিনি 9ম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর নতুন দিল্লিতে 2026 রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। পশ্চিম এশিয়া সংঘাতের আজ অষ্টম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনোরকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান বলেছে, উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত। দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে। ভারতের লক্ষ্য সেন বার্মিংহাম অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়ক পথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সাঁওতাল পরিষদ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শাল গাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচানোর বার্তা দেবেন। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর নতুন দিল্লিতে 2026 রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, কেনিয়া, মাল্টা, সেসেলস এবং রাওয়ান্ডার বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিত হিরাথের সঙ্গে কথাবার্তায় আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উষ্ণ আলোচনা হয়েছে। ভিশন মহাসাগর এবং প্রতিবেশী প্রথম নীতিকেই দুপক্ষ গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল ওড়িশায় 3,770 কোটি টাকার বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিবিবি, ওড়িশা রাজ্য সমবায় দুগ্ধ উৎপাদক ফেডারেশন ওএমএফইইডি সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প। শ্রী শাহ ভারতীয় কৃষক সার সমবায় ইফকো লিমিটেডের পারাদ্বীপ ইউনিটে একটি সালফিউরিক অ্যাসিড প্লান্টের উদ্বোধন করেছেন। শ্রী শাহ ভুবনেশ্বরে একটি সমবায় উন্নয়ন সেমিনারেও বক্তব্য রাখেন। তিনি বলেন, এই প্লান্ট রাসায়নিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। তিনি গতকাল কলকাতায় সাগর সংকল্প কনক্লেভের উদ্বোধন করে বলেন, বিশ্বব্যাপী সংকটের মধ্যে কেন্দ্র প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃত সংকল্প। 2030 সালের মধ্যে সরকার 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণে ভারতকে বিশ্বে 5ম স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। সাগর সংকল্পের মতো উল্লেখযোগ্য উদ্যোগগুলি দেশের সমুদ্রক্ষেত্রে ঐতিহ্য পুনরুদ্ধার এবং একটি শক্তিশালী, স্বনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সামুদ্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে আস্থা ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার 9 মার্চ। প্রথম দিনেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হবে। অধিবেশনের প্রথম দফায় গত মাসে বিরোধী দলগুলি লোকসভা সেক্রেটারি জেনারেলের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেয়। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রস্তাবে স্বাক্ষর করেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে ও বাম দলগুলির 118 জন সাংসদ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আগামীকাল 4 দিনের সফরে ব্রিটেন এবং চিলি যাবেন। সেই সঙ্গে চলতি মাসের 8 থেকে 9 তারিখ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত 26তম কমনওয়েলথ বিদেশ বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়া সংঘাতের আজ অষ্টম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোন রকম সমঝোতা চুক্তি সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেছেন, ধ্বংসের পথ থেকে সরিয়ে এনে ইরানকে অর্থনৈতিক দিক থেকে আরও বড়, উন্নত এবং আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশগুলির নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে, তবে সেক্ষেত্রে তাদের আত্মসমর্পণ করতে হবে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট বলেছেন, ইরানের আকাশপথ দখলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগিয়ে চলেছে। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ, তবে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় কোনো রকম দ্বিধা তারা করবে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর ভূগর্ভস্থ একাধিক বাংকারে 50টি লড়াকু বিমান আঘাত হেনেছে। সে দেশের নির্দিষ্ট এলাকা লক্ষ্য করেই 2500 আক্রমণ চালানো হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার 80% ভেঙে পড়েছে বলে তাদের দাবি। অন্যদিকে ইরানের সরকারি টিভি চ্যানেল দেশের সর্ববৃহৎ খোররাম শাহর 4 সহ নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে 23তম দফায় চালানো হামলায় একাধিক আত্মঘাতী ড্রোন এবং উন্নত খাইবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যুদ্ধে ইরানের 1230 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননে বেইরুটে দাহিয়ায় হিজবুল্লাহ কমান্ডের কেন্দ্র সহ 500টি এলাকায় হামলা চালানো হয়েছে। ঘটনায় 217 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 800। নরওয়েগান উদ্বাস্তু পরিষদ সূত্রে জানানো হয়েছে, 4 দিনে লেবাননে 3 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে রাষ্ট্রসংঘ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো লেবাননের রাষ্ট্রসংঘের দপ্তর লক্ষ্য করে ইসরায়েলি হামলার কড়া নিন্দা করেছেন। ওই হামলায় ঘানার রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীর 2 জওয়ান আহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া চলতি পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 278টি বিমান গতকাল বাতিল করা হয়। অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, উড়ান চলাচলের এই পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ক্ষেত্রে। 5ই মার্চে যাত্রী চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 40টি বিমানে 7,200-র বেশি যাত্রী পশ্চিম এশিয়ার সংঘাতীর্ণ এলাকা থেকে ভারতে এসেছেন। এই নিয়ে চলতি পরিস্থিতিতে প্রায় 15,000 যাত্রী দেশে পৌঁছলেন। ভারত কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙর করার অনুমতি দিয়েছে। ওই জাহাজের 183 জন ক্রু সদস্যের জন্য বাসস্থানেরও বন্দোবস্ত করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার দক্ষিণে আইরিস ডেনা জাহাজটি মার্কিন হামলায় ডুবে যাওয়ার কয়েকদিন পর ইরান ভারতের কাছে আইরিস লাভান নামে এই জাহাজটি নোঙর করার অনুমতি চায়। গত 28 ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে ওই আবেদন করে জানানো হয়, জাহাজটিতে কিছু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে কোচিতে নোঙর করা প্রয়োজন। তার ভিত্তিতে গত 1 মার্চ অনুমতি মেলে। 4 মার্চ আইরিশ লাভান নোঙর করা হয় কোচিতে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতারে বসবাসরত ভারতের নাগরিককে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। কাতার কর্তৃপক্ষ এক নির্দেশিকায় সব নাগরিককে নিরাপদ স্থানে থাকতে বলেছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এবং জানলা বা খোলা স্থান এড়িয়ে চলতেও বলা হয়েছে। কাতারের আকাশপথ এখনও বন্ধ, উড়ান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতে কোনো রকম জ্বালানি ঘাটতি বা এ নিয়ে উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে গতকাল শ্রী পুরী সাংবাদিকদের বলেন, দেশের নাগরিকদের কাছে সুসংহত সুলভ মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার এবং অত্যন্ত অনায়াসে সরকার সেই কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রথম সারির প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলির সঙ্গে গতকাল একটি বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, তারা উন্নত মানের অস্ত্রশস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় এই বিস্তারিত সহকারে ট্রাম্প উল্লেখ করেছেন, আমেরিকায় মধ্যম এবং উচ্চ মধ্যম শ্রেণী অস্ত্রের বিপুল সরবরাহ রয়েছে, যা কেবল ইরানেই নয়, ভেনেজুয়েলাতেও ব্যবহৃত হচ্ছে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন বার্মিংহাম অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। গত রাতে কোয়ার্টার ফাইনালের খেলায় লক্ষ্য সেন চীনের লি শিফেংকে 21-13, 21-16 গেমে পরাজিত করেন। বিশ্বের 12 নম্বর লক্ষ্য সেন আজ শেষ 4-এর লড়াইয়ে কানাডার ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ চেক প্রজাতন্ত্রের প্রাগ আন্তর্জাতিক দাবা উৎসবে মাস্টার্স বিভাগের 9ম ও শেষ রাউন্ডে গতকাল স্পেনের ডেভিড আন্তন গুইজারোকে পরাজিত করেছেন। অন্যদিকে ভারতের অরবিন্দ চিদাম্বরম ফাইনাল রাউন্ডে চেক গ্র্যান্ডমাস্টার ডেভিড নাভারাকে পরাজিত করে 5 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে 9ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 8ম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। খবর শেষ হলো।